আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? তোমাদেরকে আবারও একটা লাইভে স্বাগত জানাচ্ছি। আমি ইসলাম ফাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের গত কিছুদিন ধরে জিএসটির ফাইনাল ফাইটের বিভিন্ন বিষয় হচ্ছে। আমি বাংলার উপর 2টা ক্লাস নিয়েছি, তারপরে ফারিয়াপুর সাধারণ জ্ঞানের উপর 2টা ক্লাস নিয়েছেন। তারপরে আজকের দিনটা ফাঁকা আছে এবং আজকের দিনটা তোমাদেরকে ছুটি দেওয়া হয়েছিল, এবং যাতে করে আমরা শেষ দিন অর্থাৎ 1 তারিখে শুধুমাত্র মৌলিক জিকে না দিয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ আমরা রিভিশন প্ল্যান দিতে পারি, এই জন্য 1 তারিখের ক্লাসটা আজকে এনেছি এবং 1 তারিখে তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান আনছি, যাতে করে সেটা তোমাদের জন্য একই সাথে বেনিফিটেড হয় এবং একই সাথে তোমরা যাতে ক্লাসটি এঙ্গেজ করতে পারো। তাহলে তোমরা যারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছো, আমরা আজকে কী নিয়ে আলোচনা করছি ভাইয়া? আমরা আজকে আলোচনা করছি মৌলিক জিকে নিয়ে। একটু আগেই আমি বাংলা নিয়ে আলোচনা করছি, সেটা অন্য একটা প্ল্যাটফর্মে। এখন আমরা মৌলিক জিকে নিয়ে আলোচনা করছি। তাহলে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, সেটা একটু আমাকে জানাও। হ্যাঁ, আমি দেখেছি ফেসবুকে কে কে আছে, আমাদের ক্লাসগুলো শুনতে পাচ্ছে কিনা। ওকে, 49 জন। আমরা গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসিপি গ্রুপে। আমরা তোমরা সবাইকে মেনশন করতে থাকো, এসিপি গ্রুপে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা 1-to-1 প্ল্যান বিতে শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুনরায় আবার এটাকে শেয়ার দিতে হবে একটু। তোমরা কে কে জয়েন করছো সেটা একটু আমাকে জানাও। এবং আজকে পুরো মৌলিক জিকের উপরে তোমাদের একটা ছোট্ট খাটো বেসিক ধারণা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্ল্যান বি, ওকে। কেন যে দেওয়া যাচ্ছে না আমি জানি না, বাট প্ল্যান বিতে দেওয়া উচিত। আচ্ছা, তোমরা জয়েন করতে থাকো। আমাকে দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাকভাবে আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানো। একটা হচ্ছে ভার্সিটি। ওকে, আচ্ছা, তোমরা কোথা থেকে দেখছো? বন্দি পাঠশালা থেকে দেখলে আমাকে একটু জানাও যে তোমরা বন্দি পাঠশালা থেকে আজকে ক্লাসটি করছো। আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু ক্লিয়ার আছে। লামিয়া আসছে আমাদের, শাহিনুর ইসলাম আসছে, সুমাইয়া আক্তার, রিয়া আসছে, সব ঠিক আছে। ওকে, সব যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে। দেখো, প্রথমেই শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, এবং সেকেন্ড আমরা আজকে আলোচনা করছি মৌলিক জিকে নিয়ে। সো দেখো, বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষককে আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল নাকি জাতীয় সংসদ? এটা আমাদের কোথা থেকে প্রশ্ন আসছে? এই প্রশ্নটা আসছে আমাদের কোথা থেকে বলো? এই প্রশ্নটা আমরা হচ্ছে তোমার পৌরনীতির একটা অধ্যায়ের উপর প্রশ্ন করছি। এবং মৌলিক অধিকারের যে সংরক্ষক, মৌলিক অধিকারের সংরক্ষক কিন্তু আমাদেরকে বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। তাহলে এটার সঠিক উত্তর কী হচ্ছে? এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, সুপ্রিম কোর্ট। ওকে, নেক্সট। প্রাণীবিদ্যা, যুক্তিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? আমরা কি জানি যে যুক্তিবিদ্যার জনককে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনকও অ্যারিস্টটল এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে এটার উত্তর কি হচ্ছে? আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর হিসাবে দেখছি। ওকে, 3 নম্বর প্রশ্ন, যে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের যে তফসিলের অন্তর্ভুক্ত? এটা কোথা থেকে আসে? এটা আমার পৌরনীতির একটা বিষয়। কোথাকার বিষয়? পৌরনীতির একটা বিষয়। তাহলে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের যে তফসিলে অন্তর্ভুক্ত হয়, এটা কোন তফসিলের অন্তর্ভুক্ত হয়? আমরা জানি কি 7 নম্বর তফসিলে এই মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো নিয়ে কি কথা বলা রয়েছে। তারপর দেখো, উপমহাদেশে পুলিশ ব্যবস্থার প্রবর্তককে? যেটা আমরা ইতিহাস থেকে দেখছি। কোথা থেকে দেখছি? ইতিহাস থেকে দেখছি। তাহলে উপমহাদেশে স্রোতশ্রেণী বলছে হাই, আর লামিয়া আক্তার পুরবি বলছে জাতীয় সংসদ, সাইমা মালিক বলছে আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা কি দেখি? আমরা হচ্ছে এখানে তোমার বলতে পারি যে উপমহাদেশে সর্বপ্রথম পুলিশ ব্যবস্থার কে আনছে? উপমহাদেশে সর্বপ্রথম পুলিশ ব্যবস্থা আনছে আমরা লর্ড ক্যানিংয়ের মাধ্যমে আমরা পুলিশ ব্যবস্থা কিন্তু দেখতে পাই। ওকে, নেক্সট প্রশ্ন, যে তোমার জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য? তাহলে জেন্ডারের, এটা হচ্ছে সমাজবিজ্ঞানের একটা প্রশ্ন। জেন্ডারের ভিত্তিতে কি হয়? আমরা
বয়স ভিত্তিক বৈষম্য, বয়স ভিত্তিক বৈষম্য না দেখি আমরা কি, আমরা হচ্ছে বয়স ভিত্তিক বৈষম্য দেখি, অর্থাৎ পাঁচের ঘ নাম্বার আনসার কিন্তু আমরা বুঝতে পারছি। যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটি কিসের অন্তর্ভুক্ত? ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিসের অন্তর্ভুক্ত বলো? 6 নম্বর প্রশ্নের কি উত্তর দেব দেখি। একজন বলছে খ হবে, ক হবে। আচ্ছা, ধনাত্মক বা পূর্ণ সংখ্যা, ঋণাত্মক যেটাই হোক সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? সেটা কি, সেটা আমার ফোকাস করতে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাতে। পূর্ণ সংখ্যার ইংরেজি কি? পূর্ণ সংখ্যার ইংরেজিকে আমরা জানি ইন্টিজার। কি জানি? ইন্টিজার। সো এই ইন্টিজারকে কি হিসাবে বলা হয়? ইন্টিজারকে আমরা ইন্ট এটা হিসাবে লিখি। তাহলে এটার উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে ক নাম্বার বা ইন্টিজার। ওকে। সি ভাষার 11কে কোন ধরনের অপারেটর অক্ষর লেখা সম্ভব? সি ভাষার অপারেটরকে কোন ধরনের লেখা সম্ভব? দেখি কে কি প্রশ্ন আনসার দিচ্ছ। আমরা এটাকে কি হিসাবে লিখতে পারি? এটাকে আমরা লজিক্যাল হিসাবে লিখতে পারি। এই যৌথ অক্ষর অপারেট অক্ষরকে আমরা লজিক্যাল ছাড়া আমরা লজিক দিতে পারি না বা ব্যাখ্যা করতে পারি না। এখন বলো কোনটি সরকারি নোট? কোনটি সরকারি নোট? 5 টাকার নোট, 20 টাকার নোট, 1000 টাকার নোট। আচ্ছা, আমরা জানি কি সরকারি নোট কয়টি? সরকারি নোট হচ্ছে 3টি। সরকারি নোট কয়টি? 3টি, যেগুলো কি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কি হয়? অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়। এখন এগুলোতে সিগনেচার কার্ড থাকে, স্বাক্ষর করেন কে? স্বাক্ষর করেন বলো তো? এগুলোতে স্বাক্ষর করেন হচ্ছে অর্থ সচিব। কে স্বাক্ষর করেন? অর্থ সচিব। এখন এই যে অর্থ সচিবের সিগনেচারকারী যে টাকা, সেই টাকা কয়টা? এটা হচ্ছে 3টা। একটা হচ্ছে 1 টাকা, একটা হচ্ছে 2 টাকা, একটা হচ্ছে 5 টাকা। কয়টা? 1 টাকা, 2 টাকা, 5 টাকা। তাহলে এখানে সরকারি নোট বলা হচ্ছে অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সাদৃশ্যে। তাহলে এখানে কোন নোটটা হবে ভাইয়া? এখানে হবে আমরা 5 টাকার নোটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজিলি। ওকে। মুজিব বর্ষের লোগোর ডিজাইনারকে? মুজিব বর্ষের লোগোর ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা। সো মুজিব বর্ষ নিয়ে এবার তেমন কোনো প্রশ্ন আসবে না, এগুলো বিগত বছরে এক প্রশ্ন আসছিল সেগুলোই। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র করা হয় কবে? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র করা হয় কবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কবে, সেটাকেই কিন্তু আমরা ঘোষণাপত্র বলছি। আচ্ছা, আমরা দেখো 26শে মার্চ কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছে। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছে, এটা মনে রাখবা। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এবং আমরা কি জানি আমাদের 10ই এপ্রিল কি হয়েছে? 10ই এপ্রিল মুজিবনগর সরকার। তাহলে 10ই এপ্রিল কি হয়েছে? মুজিবনগর সরকার প্রতিষ্ঠা, সরকার প্রতিষ্ঠা প্লাস কি হয়েছে? প্লাস হচ্ছে আমার স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবা যে ঘোষণাপত্র, স্বাধীনতার অফিসিয়াল বা আনুষ্ঠানিক ঘোষণাপত্র কবে দেওয়া হয়েছে? এটা মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছে। কি হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 10ই এপ্রিল 1971। ওকে, 10ই এপ্রিল 1971। তো নেক্সট হচ্ছে সমাজতন্ত্রের প্রবক্তাকে? সমাজতন্ত্র কার মাধ্যমে আসছে? আমরা দেখো সমাজতন্ত্র নিয়ে যদি আলোচনা করি বা সমাজের বিভিন্ন বিষয় কার মাধ্যমে আসছে? সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র বিষয়টা হচ্ছে যেখানে সাম্য ভিত্তিতে, সাম্য, তারপরে অসাম্প্রদায়িকতা এবং সাম্য, অসাম্প্রদায়িকতা এবং এর পাশাপাশি আমরা কি জানি? শ্রমিক শোষণ যার ভিত্তি, এই সবগুলা কনসেপ্ট কার মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে? আমাদের কার্ল মার্কসের মাধ্যমে ইন্ট্রোডিউসড হয়েছে। কার মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে? কার্ল মার্কসের মাধ্যমে ইন্ট্রোডিউসড হয়েছে। দেখো, সমাজের বৈশিষ্ট্য নয় কোনটি? এটা সমাজবিজ্ঞানের একটা পড়া। সমাজের বৈশিষ্ট্য কোনটা না বলো দেখি, কে তোমরা বলতে পারো? সমাজের বৈশিষ্ট্য নাকি? একটা সমাজে দেখো, একটা সমাজে তো বিভিন্ন ধরনের ভাষা থাকতে পারে না, তাই না? একটা সমাজের কি বিভিন্ন ধরনের ভাষা থাকতে পারে না। সো যখনই সমাজে বিভিন্ন ধরনের ভাষা আসবে তখনই কি আমরা কিন্তু সেই জিনিসটা আনসার করতে পারবো না। যেমন আমি তোমাকে বলছি তুমি কেমন আছো, তুমি একে বললা আই এম ফাইন, আরেকজনকে বললা যে কেমন আছো, ও বললা আরেকজনকে তুমি প্রশ্ন করছো আরেকজনকে যে কাইফা হালুকা, ও এখন বোঝে না কাইফা হালুকা বলতে কি, ও এখন জানে না কাইফা হালুকা বলতে কি। অর্থাৎ বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের যদি ভাষা হয়, তাহলে কি সেই জিনিসটা কি তার অস্তিত্ব হারাবে। যখন কোনো কিছু তার অস্তিত্ব হারাবে তখন কি, বাংলায় ধরো, বাংলায় বললাম কেমন আছো,
কেমন আছো। এখন নোয়াখালীর একজন আছে, সেই নোয়াখালীর ওইজন বলছে কেন আছো, কেন আছো মানে কেমন আছো। এখন ইংরেজিতে আরেকজন আসে বলতেছে যে হাউ আর ইউ, ইংলিশে একজন বলতেছে হাউ আর ইউ। তারপরে আরবিতে একজন আসে বলতেছে কাইফা হালুকা, কাইফা হালুকা। সো এক একজনের এক এক রকম ভাষা হইলে হবে, হবে না। তার মানে সঠিক উত্তর কি, ঘ নাম্বার সঠিক উত্তর। প্রতি বছর উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে কে, উন্নয়ন সম্পর্কিত মানে আমার এডিবির পূর্ণরূপ কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির পূর্ণরূপ কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ইউএনডিপি কি করে, মান, আচ্ছা এখানে উন্নয়ন যদি বলে, উন্নয়ন বললে হচ্ছে এডিবি উত্তর হবে, উন্নয়ন বলতে কি এডিবি উত্তর হবে। আর যদি মানব উন্নয়ন বলে তাহলে উত্তর কিন্তু হবে ইউএনডিপি, মানব বললে ইউএনডিপি। যুক্তিবিদ জে.এস. মিলের মতে কোনটি প্রাকৃতিক আরোহ, কোনটি প্রাকৃতিক আরোহ। জে.এস. মিল, এটা হচ্ছে যুক্তিবিদ্যার একটা প্রশ্ন। জে.এস. মিল কি বলছে বলো দেখি, কে কে সঠিক উত্তর দিতে পারছো। জে.এস. মিল বলছে যে প্রকৃত আরোহ সেইটাই যেটাতে কোনো বিজ্ঞানের ভিত্তি নাই, অর্থাৎ বিজ্ঞান অভিত্তিক বা বিজ্ঞানবিহীন হবে। তাহলে বিজ্ঞানবিহীন কোনটা, বা বিজ্ঞানের ভিত্তি ছাড়া আমরা কাকে বলতে পারি, বিজ্ঞানের ভিত্তি ছাড়া আমরা কি বলতে পারি, অবৈজ্ঞানিক আরোহকে আমরা বলতে পারি বিজ্ঞানের ভিত্তি ছাড়া, বা অবৈজ্ঞানিক আরোহকে আমরা এখান থেকে প্রশ্ন আনসার করতে পারি। নেক্সট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল কোন সংশোধনী, এটাও কিন্তু কি আমার পৌরনীতির 4র্থ অধ্যায়ের প্রশ্ন। জাহিদুল ইসলাম বলছে এডিপি, এডিপি বলতে আলাদা জিনিস বোঝায়, এডিপি বলতে আলাদা জিনিস বোঝায়, এডিপি না, এটা হচ্ছে এডিবি। এটা কি, এটা হচ্ছে এডিবি। তার মানে আমার এখানে কি বলছে, এখানে বলছে যে তোমার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল কবে, তত্ত্বাবধায়ক কবে বাতিল করা হয়েছিল বলো, মানে রিসেন্ট, রিসেন্ট কিন্তু বাতিল করা হয়েছে, রিসেন্ট কবে, রিসেন্ট কবে, 15-1 পঞ্চদশ, হ্যাঁ এটা কিন্তু পঞ্চদশ সংশোধনীতে ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো ইমেইল সেবা প্রতিষ্ঠান কোনটা, মানে কোনটা আসলে ইমেইল দেখে, আমরা দেখি না .outlook@outlook.com, আমরা কিন্তু দেখছি যে আউটলুক কিন্তু কি ইমেইল সেবা প্রদান করে, এবং এটা আমাদের প্রথম অধ্যায়ের পড়া, আইসিটির প্রথম অধ্যায়ের পড়া কি আউটলুক। ওকে, পরাধীন ভারতের শেষ সংবিধান কোনটা, আমরা সবশেষ একটা আইন দেখতে পাই যে ভারত শাসন আইন 1935, সেটা কি পরাধীন ভারতের সর্বশেষ আইন। তাহলে এটার উত্তর কত হচ্ছে, এটার উত্তর হচ্ছে খ, পরাধীন ভারত শাসন আইন 1935। ওকে, নেক্সট দেখো একটি সংঘের নির্দিষ্ট নাম ও কি থাকে, একটি সংঘের নির্দিষ্ট নাম, এই ক্লাসটা বিএসসি নার্সিং এর জন্য দরকার ভাইয়া। বিএসসি নার্সিং এ তো মৌলিক জিকে আসে না, মৌলিক জিকে তুমি বিএসসি নার্সিং এ পাবা না ভাইয়া। লামিয়া বিশ্বাস বলছে ভাইয়া এই স্লাইডের পিডিএফ দেওয়া হবে, হ্যাঁ এই স্লাইডের পিডিএফ এইটার ক্যাপশনে ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, স্লাইডের পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নেই। এটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, একটি সংবিধানের একটা নির্দিষ্ট নাম আর কি থাকে, একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া আমার কোনো কিছুই বাস্তবায়ন হইতে পারে না, বা কোনো সংঘ চলতে পারে না। তাহলে একটা সংঘের নির্দিষ্ট একটা নাম থাকে, এবং সেই নামের সাথে কি একটা উদ্দেশ্য থাকে। স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান ও সন্ততির বসবাসকে কি বলে, তো একটা স্বামী স্ত্রী হইল, এবং স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং সবাই মিলে যে পরিবারটা গঠন করে সেই পরিবারকে কি বলি, সেটাকে বলে যৌথ পরিবার। এখন যৌথ পরিবারে তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে তোমার যদি নিজের বাড়ির লোকজন থাকে, তাহলে সেটাকে আমরা বলছি বর্ধিত পরিবার। এখন সেই বর্ধিত পরিবার থেকে ভাইয়া তুমি এখন শহরে চাকরি করো, এখন শহরে যদি তুমি চলে আসো, তাহলে আমি একাই চলে আসলাম না, তাহলে সেটা কি হবে, বর্ধিত পরিবার থেকে একক পরিবার হয়ে যাবে।
কি হবে, বর্ধিত পরিবার থেকে একক পরিবার হয়ে যাবে। এখন বর্ধিত পরিবার থেকে একক পরিবার যে হয়ে গেল, সেই একক পরিবারেরই নাম কি, অনুপরিবার। এখন আমার যখন সন্তান সন্ততি আসবে তখন সেটাকে কি বলবো, একক বা অনুপরিবার। কিন্তু আমি চাকরির জন্য সেই জায়গায় বসবাস না করে অন্য এক জায়গায় বসবাস করলাম। ধরো আমার বাসা দিনাজপুরে, আমি চাকরির জন্য আসি ঢাকায়, বা আমি পড়াশোনার জন্য ঢাকায় আসি। এখন আমার সাথে যদি আমার স্ত্রী থাকে, তাহলে আমার সেই পরিবারটাকে কি বলা হবে, আমার সেই পরিবারটাকে বলা হবে নয়াবাস পরিবার। কি পরিবার, নয়াবাস পরিবার। কিন্তু এখানে কি চাইছে, এখানে কি নয়াবাস পরিবার কাকে বলছে, না, এখানে স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি। মানে প্রথমে নয়াবাস পরিবারে যদি কোনো ধরনের সন্তান সন্ততি জন্মগ্রহণ করে, সেই পরিবারটাকে কি বলবো, অনুপরিবার বা একক পরিবার। কি বলবো, অনুপরিবার বা একক পরিবার। তাহলে এটার উত্তর কি হচ্ছে, এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার, অনুপরিবার বা একক পরিবার। ওকে, ফরাসি আন্দোলনের মূলনীতি কি ছিল, ফরাসি আন্দোলনের মূলনীতি কি ছিল? আচ্ছা, ফরাসি আন্দোলন কেন হয়েছে? সুমাইয়া খাতুন বলছে ভারত শাসন আইন 1935। তো অনেক আগে পার করেছে, এখন তো 20 নাম্বার চলে। আচ্ছা, আমরা ফরাসি আন্দোলনের যে মূল লক্ষ্য দেখি, যে সে তার মূল লক্ষ্য কী ছিল, তার মূল লক্ষ্য ছিল তোমার স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। কি ছিল, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। এটা কোথায় আলোচনা করা হয়েছে, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়, মানে পৌরনীতি ইতিহাসের দ্বিতীয় পত্রে কিন্তু আমরা ফরাসি আন্দোলনের নেপোলিয়ান সংক্রান্ত যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা জানি। দেখো, আমরা আইসিটি থেকে একটা প্রশ্ন পাচ্ছি, কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? আমরা কি জানি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডারে কি দেয়, ইনপুট তুমি যতটা দিবা 21 নাম্বার আসো, হাফ অ্যাডারে কি করবা, ইনপুট তুমি যতটা দিবা আউটপুট কিন্তু ঠিক ততটাই পাবা। ইনপুট যে কয়টা দিবা, তুমি যদি হাফ অ্যাডারে ইনপুট দাও 2টা, এ আর বি, তুমি কিন্তু আউটপুট হিসাবে এ আর বিকেই পাবা। এখন ফুল অ্যাডারে কি হয়, ফুল অ্যাডারে হয় এ বি আউটপুটের সাথে আরেকটা ক্যারি চলে আসে, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি ফুল অ্যাডার। একটা যখন ক্যারি মান থাকে, হাফ অ্যাডারে তুমি যদি ইনপুট দাও 2টা মান, একটা যদি ক্যারি মান থাকে, সেটা কিন্তু ফুল অ্যাডার। এখন এখানে বলছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান থাকে। আমি হাফ অ্যাডারে ইনপুট দিলাম 2টা, আউটপুট কয়টা পাবো, হাফ অ্যাডারের ক্ষেত্রে 2টাই পাবো। তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা হচ্ছে, এখানকার সঠিক উত্তর হচ্ছে হাফ অ্যাডার। কি হচ্ছে, হাফ অ্যাডার। ওকে, নেক্সট, চরমপত্র উপস্থাপন করতেন কে? চরমপত্র উপস্থাপন করতেন হচ্ছে এম আর আখতার মুকুল। এটা আমার ইতিহাসের প্রশ্ন। ইতিহাসের প্রথম পত্রে তোমার হচ্ছে ব্রিটিশ শাসন আইনের পরবর্তী অধ্যায় পাকিস্তান আমলে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবা। এখানে আখতার বানান ভুলটা আছে, এটা হবে আখ, খ হবে আখতার মুকুল। কি হবে, খ নাম্বার, আখতার মুকুল। ওকে, যুক্তিবিদ্যার আদর্শ কি, যুক্তিবিদ্যার আদর্শ কি? যুক্তিবিদ্যার আকর্ষণ বা মূল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সত্যতা, অর্থাৎ সত্যের সাথে যুক্তির যে সন্নিবেশ, সত্যের সাথে যুক্তির যে সন্নিবেশ, সেটাকে আমি কি বলছি, যুক্তিবিদ্যা। সত্যের সাথে যুক্তির যে সন্নিবেশ, সত্যের সাথে যুক্তির যে সন্নিবেশ, সেটাকেই আমি কি বলছি, সেটাকে আমি বলছি যুক্তিবিদ্যা। সেটাকে কি বলছি, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা কিন্তু আমি বলছি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায় বলো? কর্ণফুলী নদীর উৎপত্তি কিন্তু আমার কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি কিন্তু আমার লুসাই পাহাড়ে। কোথায়? লুসাই পাহাড়, লুসাই পাহাড়। ওকে, নেক্সট, ভোগ অপেক্ষক সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই বি, এর ক্ষেত্রে বি এর মান কত হতে পারে? দেখো, বি এর মান কিন্তু নিচে আছে, বি এর মান কোথায় আছে? নিচে আছে। কারণ বি এর মান যদি নিচে থাকে, তাহলে বি এর মান যদি আমি 0.7 বসাই, তাহলে কিন্তু আমার এর উত্তরটা সঠিক হবে। ওকে, কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক কোনটা? ক্ষুদ্রতম একক কোনটা? ক্ষুদ্রতম যদি একক বলে, তাহলে সব সময় আমার কি মনে রাখতে হবে, বিট। কারণ আমি কি জানি, 8 বিট সমান কত বাইট? ভাইয়া বলো তো, 8 বিট সমান আমার 1 বাইট। এখন 1 বাইট সমান কত হয় তোমার? 1024 বাইটে, 1024 বাইটে তোমার হয় 1 মেগাবাইট, তাই না?
মেগাবাইট। এখন 1024 মেগাবাইটে কত হয়? তাহলে আমার তখন কিলোবাইট হচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে? বিট। ওকে। তথ্য সংগ্রহের ভিজুয়াল পদ্ধতি কোনটা? তুমি অনুসন্ধানের মাধ্যমে করতে পারো, তুমি বারকোডের মাধ্যমে করতে পারো, তুমি প্রশ্নমালার মধ্যে করতে পারো, এবং তুমি পর্যবেক্ষণের মাধ্যমে করতে পারো। তাহলে 27 নম্বরের উত্তর কি হচ্ছে? 27 নম্বরের উত্তর কিন্তু হচ্ছে আমার বারকোড। কি হচ্ছে? ওকে। ন্যাটোর 32তম সদস্য দেশ কোনটি? ন্যাটোর 32তম সদস্য দেশ কোনটি? বলো। আচ্ছা, এখানে ন্যাটোর 32তম সদস্য দেশ হচ্ছে আমরা সুইডেনকে পাই। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? আমরা রোবোটিক্স দেখছি, 3D প্রিন্টিং দেখছি। আইওটি কি? আইওটি হচ্ছে এর পূর্ণরূপ কি? ইন্টারনেট অফ থিংস। আইওটির পূর্ণরূপ কি? ইন্টারনেট অফ থিংস। এখন দেখো, তুমি যেখানে সেখানে যাও, তুমি 3D মুভি দেখতে পাবা, 3D প্রিন্টিংয়ের মুভি দেখতে পারবা। তাহলে 3D প্রিন্টিং বা 3D মুভি এগুলো কি? এগুলো হচ্ছে আমার চতুর্থ শিল্প বিপ্লবের একটা অংশ। তাহলে আইওটি কি? আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। সব কিছুকে তুমি ইন্টারনেটের মাধ্যমে কল্পনা করো, বা ইন্টারনেটের যে জিনিসগুলো আছে, যা ভিত্তিগুলো আছে, সেগুলোকে আমরা আইওটির মাধ্যমে দেখতে পাই। বা 3D প্রিন্টিং যেগুলো আছে, অর্থাৎ তুমি হচ্ছে চশমা লাগাইলে তোমার সামনে মনে হবে যে তুমি ধরতে পারতেছো, এমনি ভিজুয়ালাইজ করতে পারতেছো, সেগুলো হচ্ছে আমার 3D প্রিন্টিং। তারপরে তুমি দেখো টেলিগ্রাফ। টেলিগ্রাফ কি? আমরা আগে এমনি চিঠি লিখতাম, সেই চিঠিটা আরেকজন যখন পাচ্ছে, সেটা কি কোন মাধ্যমে পাচ্ছে? সেটা হচ্ছে আমার টেলিগ্রাফ মাধ্যমে পাচ্ছে। কোন মাধ্যম? টেলিগ্রাফ মাধ্যম। তাহলে এখানে রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে আমার চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু টেলিগ্রাফ কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত না। তাহলে এখানে কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমার টেলিগ্রাফ। ওকে, টেলিগ্রাফ। নেক্সট, রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? আমরা কিছুদিন আগে সবাই দেখছি না, অল আইস অন রাফা। অল আইস অন রাফা। অল আইস অন রাফা কোথায় ছিল? আমরা ফিলিস্তিনে দেখছি। রাফা কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? ফিলিস্তিনের সাথে। তার মানে এখানে ফিলিস্তিন কোথায় আছে? ফিলিস্তিন আর ইসরায়েল। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েল। কিছুদিন আগে ফিলিস্তিনি বাহিনী যেভাবে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের রাফাকে তোমার ধ্বংস করে ফেলেছে, আমরা সেখান থেকে সবাই আমরা একটা করে পোস্ট দিতাম, অল আইস অন রাফা। কোথায়? অল আইস অন রাফা। সবার চোখ কিসের দিকে? সবার চোখ হচ্ছে রাফার দিকে। সেখান থেকে আমরা কিন্তু এই ধারণাটা লাভ করতে পারি, অল আইস অন রাফা, বা সবার চোখ রাফায়। তাহলে এইটার উত্তর কি হচ্ছে ভাইয়া? এটার উত্তর হচ্ছে 30-এর উত্তর হচ্ছে 30-এর গ। ওকে। আচ্ছা, 23 নাম্বার প্রশ্ন আসছে এখন। দেখো, সরি 31 নাম্বার। পণ্যের দাম স্থিতিস্থাপকতার নির্ধারক নয় কোনটি? নয় বসে। এখন একটা পণ্যের দাম, একটা পণ্য কিনতে গেছো, এখন তুমি বাজারে গিয়ে অবশ্যই দেখবা যে পণ্যের প্রকৃতি কেমন, অর্থাৎ জিনিসটা কেমন, তাই না? জিনিসটা কেমন বা পণ্যের প্রকৃতি তোমাকে দেখতে হবে। তাহলে জিনিসটা কেমন, এটা পণ্যের স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত। আবার তুমি এখন দেখবা যে পণ্যের ক্রেতা বেশি নাকি পণ্যের বিক্রেতা বেশি, নাকি তুমি গেলা বাজার থেকে কিনে আনলা, এখন ভালো ক্রেতা নাকি ভালো বিক্রেতা, সেই স্থিতিস্থাপক সম্পর্কটা আমাকে নির্ধারণ করতে হবে। তার মানে ক্রেতার সংখ্যা বা বিক্রেতার সংখ্যাও কিন্তু এখানে ডিপেন্ড করছে। তারপরে পণ্যের বিকল্প বা পরিপূরকের মর্যাদা কি? পণ্যের বিকল্প বা পরিপূরকের মর্যাদা। তুমি এখন কোনো একটা পণ্য নিছো, সেই পণ্যটা কেমন, এখন সেই পণ্যটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, নাকি আমি অ্যাপেল ইউজ করব নাকি স্যামসাং ইউজ করব, সেই জিনিসটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে। অর্থাৎ একটা পণ্য ভালো নাকি খারাপ, সেইটাও কিন্তু আমাকে যাচাই বাছাই করতে হয়। তার মানে এখানে স্থিতিস্থাপক কি? পণ্যের বিকল্প, পণ্যের বিক্রেতার সংখ্যা, আর পণ্যের প্রকৃতি। তাহলে 9 যেহেতু বলছে, এখানে আমাকে বলো তো সঠিক উত্তর কোনটা হচ্ছে? পণ্য ক্রয়ে
আনুপাতিক ব্যয়। এখন দেখো 32 নম্বর বলছে কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চালক নয়? কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চালক নয়? তাহলে প্রধান সামষ্টিক অর্থনৈতিক চালক নয় যদি বলে তাহলে উত্তর কি হবে বলো? প্রধান সামষ্টিক অর্থনৈতিক চালক যদি না বলে, একজন বলছে জিডিপি প্রবৃদ্ধির হার, না জিডিপি প্রবৃদ্ধির হার না, এটা হচ্ছে তোমার বেকারত্বের হার। জিডিপি প্রবৃদ্ধির হার তো সামষ্টিক অর্থনীতির চালক, তাহলে চালক নয় কোনটি? ওখানে নয় বলছে ভাইয়া, এই লুপ হোলটা কিন্তু লক্ষ্য করবা যে পরীক্ষার প্রশ্নে শেষে নয় নাকি হয় এই জিনিসটা, ও অর্থনীতির চালক দেখে ও কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হার বলছে, কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হার তো অর্থনীতির সামষ্টিক চালক, তাহলে এখানে চালক নয় কোনটা হবে? নয় হবে বেকারত্বের হার। দেখো অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায়? দীর্ঘকাল বলতে কি বোঝায় বলো দেখি, কে কে পারছো? 1 বছরের কম সময়, 10 বছরের বেশি সময়, যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল, এইটা এটাকে দীর্ঘকাল বলে। জিডিপিতে কোনটি অন্তর্ভুক্ত নয়? মানে জিডিপিতে কোন কাজটা অন্তর্ভুক্ত নয়? এটা সঠিক উত্তর কি হবে দেখি। গৃহিণীর গৃহস্থালির কাজ। গৃহিণীর গৃহস্থালির কাজ কি জিডিপির মধ্যে হচ্ছে নাকি রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ, অবৈধ ব্যবসা হতে উৎপাদিত আয়, নাকি রেমিটেন্স? কোনটি জিডিপিতে অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত কোনটা? রেমিটেন্স মানে বাহির থেকে যেটা আসে, তাহলে বাহির থেকে যেটা আসে সেটা জিডিপিতে হয় না, সেটা কোথায় হয়? জিএনপিতে হয়। অবৈধ ব্যবসা হতে তোমার তো সেটার হিসাবই তুমি দিতে পারবা না। তারপরে গৃহিণী গৃহস্থালী কাজ, এখন গৃহিণী কীভাবে গৃহস্থালী কাজ করছে সেটা জিডিপি মানে কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ তোমার পুরো দেশে যে সমস্ত জিনিস উৎপাদিত হয় তার একটা মূল্য কি? জিডিপি। তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হচ্ছে? এখান থেকে সঠিক উত্তর আমরা পাই রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ। এই অর্থটাকে কি বলছি? অর্থটাকে আমি জিডিপিতে আনছি। সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক রূপ কোনটি? সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশ বা রূপ কোনটি বলো? সামাজিক স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা, সামাজিক সমস্যা, নাকি অনুন্নয়ন? সামাজিক গতিশীলতা কোনটা? গতিশীলতা হচ্ছে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলা, এখন সেটা হতে পারে তোমার উলম্ব গতিশীলতা কিংবা আনুভূমিক গতিশীলতা। উলম্ব গতিশীলতা কেমন? তুমি হচ্ছে এক পজিশন থেকে আরেক পজিশনে গেলা, এখানে তোমার বেতন বাড়লো না কিন্তু মর্যাদাটা বেড়ে গেল। আরেকটা কি করলা? তুমি দেশ থেকে বিদেশে গেলা, বিদেশে যাওয়ার পরে তুমি সেখান থেকে নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ ইনকাম করতেছো, নির্দিষ্ট একটা আয় তোমার হচ্ছে। তাহলে এই যে আয় কিংবা অর্থ তোমার আসতেছে, সেই অর্থটা কোন অনুপাতে আসতেছে সেটাকে আমরা বলছি উলম্বিক গতিশীলতা। তাহলে সামাজিক গতিশীলতা কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে তোমার উলম্ব গতিশীলতা, একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। এটা সমাজ বিজ্ঞানের প্রশ্ন, বেশিক্ষণ লাগবে না। আর একটা স্তর বিন্যাস কি? সমাজে বিভিন্ন ধরনের স্তর থাকে, যেমন আমাদের কি কি স্তর থাকতো আগে? যোজক শ্রেণী থাকতো, মানে সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম ক্লার্জি। সেটাকে আমরা কি বলতাম? ক্লার্জি। তাহলে এখানে কোন ধরনের থাকতেছে বলো? এখানে আমরা স্তর বিন্যাসটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস। ওকে, নেক্সট। একটি সংঘের নির্দিষ্ট নাম ও কি থাকে? উদ্দেশ্য থাকে। নাম ও কি থাকে? নাম ও উদ্দেশ্য থাকে। শিল্পায়ন ও নগরায়নের ফলে, আচ্ছা, শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? অনুপরিবার গড়ে ওঠে, অর্থাৎ তারা শহরে যায় এবং একক পরিবার, অর্থাৎ তাদের সন্তান এবং স্বামী স্ত্রী মিলে তারা একটা অনুপরিবার গঠন করে। কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কি বলো? এইটা দেখি, তোমরা যারা ভালো করে পড়ছো তা স্তর বিন্যাসের ভিত্তি কি, অর্থাৎ কার্ল মার্কস কি সবসময় শ্রমিক শোষণ নিয়ে কথা বলছে। শ্রমিক শোষণ নিয়ে যেই সমস্ত আলাপ আলোচনা দেখবা, শ্রমিক শোষণ নিয়ে বেশিরভাগ আলাপ আলোচনা কিসের মধ্যে হয়? মানে অর্থনীতি নিয়ে আলোচনা হয়। তাহলে এখানে কার্ল
কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কোনটা? কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি হচ্ছে অর্থনীতি। অর্থাৎ অর্থনীতি কিভাবে আসতেছে, অর্থনীতিতে তোমার হচ্ছে কিভাবে শ্রমিককে শোষণ করা হচ্ছে, এখন শ্রমিককে তুমি কি উপায়ে শোষণ করতেছো, নাকি সে ধনতান্ত্রিক অর্থনীতির মধ্যে যাচ্ছে, নাকি সে সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে যাচ্ছে, নাকি সে মিশ্র অর্থনীতিতে যাচ্ছে, নাকি ইসলামিক অর্থনীতিতে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। অর্থাৎ তোমার এখানে ফোকাসিং পার্টটা কিন্তু তোমাকে ম্যান্ডেটরি হিসাবে আলাপ আলোচনায় রাখতে হবে। তাহলে কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কি? সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি হচ্ছে অর্থনীতি। কোনটা? অর্থনীতি হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ভিত্তি। কোনো পদ দুইবার দুই অর্থে ব্যবহৃত হলে সহানুমানের ক্ষেত্রে দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপাতি ঘটে। সাধ্যপদ, চতুর্থপদ, পক্ষপদ, হেতুপদ। এটা কোথা থেকে আসে বলো? এটা হচ্ছে আমার যুক্তিবিদ্যার একটা প্রশ্ন। তোমাদের যাদের যাদের যুক্তিবিদ্যা আছে তারা তোমার এই প্রশ্নে কিন্তু দেখছো। এখন কোন পদে অনুপত্তি ঘটে বলো? কোন পদে অনুপত্তি ঘটে? তোমার দুইবার দুই অর্থে, তোমার হেতু বা কারণ যদি দুইবার দুই অর্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে কি? হেতুপদ। মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক কোনটি? মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কোনটি? মাথাপিছু জাতীয় আয়, সুদের হার, জনসংখ্যা বৃদ্ধির হার, নাকি প্রতিরক্ষা উন্নয়ন বাজেট? কোনটা হবে বলো তো? 40 নাম্বার। আচ্ছা, সুদের হারের সাথে মানে ইন্টারেস্টের সাথে, এখানে বলি ইন্টারেস্টের সাথে, এই ইন্টারেস্টের সাথে তোমার ইয়ার সম্পর্কে কি? মৌলিক নির্দেশকের সম্পর্কে কি? সম্পর্ক নাই। জনসংখ্যা বৃদ্ধির হার হইলে মানব উন্নয়ন সূচক বৃদ্ধি পায় না। আসলে একটা মানুষের মাথাপিছু আয় কি করে? তার মৌলিক নির্দেশক বা মৌলিক যে হচ্ছে নির্দেশক সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তোমার প্রতিরক্ষায় উন্নয়ন বাজেট কত দিলা? তোমার সেনাবাহিনী মারামারি করতেছে কিনা, বিমান বাহিনী মারামারি করতেছে কিনা, এই যে যাদের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে তোমার কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। তাহলে সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা হচ্ছে সেখানে তোমার মাথাপিছু আয় কতটা বাড়ছে, মাথাপিছু আয় কতটা কমছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমার সমস্যা। এবং এই মাথাপিছু আয় বা মাথাপিছু ব্যয় এটা কিসের সাথে নির্ভরশীল? মানব উন্নয়ন সূচকের সাথে। তাহলে এইটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আমার মাথাপিছু জাতীয় আয়। কি হবে? মাথাপিছু জাতীয় আয়। কোন কম্পিউটার পদ্ধতি পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উপাত্ত ধারণ করে ব্যবহারের তোমার বর্ণনা দেয়? কোন কম্পিউটার পদ্ধতি? এটা আইসিটির একটা প্রশ্ন, বলো। আচ্ছা, জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম, গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, বা সরি গ্লোবাল না, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে তোমার কোনটা পৃথিবী পৃষ্ঠে, তাহলে এখানে এই যে জিওগ্রাফিক্যালি মানে পৃথিবীর ভূমিগত বা বিভিন্নগত যে দিকগুলো আছে, জিওগ্রাফিক যে দিকগুলো আছে সেই জিনিসটা নিয়ে হচ্ছে। মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ জিওগ্রাফির যে বিভিন্ন বর্ণনা আছে সেই বর্ণনাগুলো কিসের মাধ্যমে ফুটে উঠছে? আমার জিআইএস এর মাধ্যমে কিন্তু ফুটে উঠছে বা জিআইএস এর মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। ওকে, নেক্সট। কোন ব্যয় রেখা আনুভূমিক অক্ষের সমান্তরাল? টিভিসি, টিএফসি, এএফসি, এসি। কোনটা আনুভূমিক তোমার রেখার সমান্তরাল? কোনটা বলো? কোনটা আনুভূমিক রেখার সমান্তরাল? এটা অর্থনীতির একটা প্রশ্ন, দেখি কে পারো।
এখন টিএসসি এইটা কি হয়, আমার আনুভূমিক যে অক্ষ সেই অক্ষের কিন্তু সমান্তরাল। নেক্সট প্রশ্ন, জেপিজির পূর্ণরূপ কি? জেপিজি, জেড থেকে হচ্ছে 0, তাহলে দেখো সবগুলাতে 0 আছে। পি থেকে হচ্ছে পপুলেশন, এখন দেখো পপুলেশনও সবগুলো আছে, তাহলে 0 পপুলেশন, আর জি থেকে দেখো সবগুলাতে কি আছে, গ্রোথ। পপুলেশন যেটাতে আছে, এখন দেখো এখানে কমন কি, 0 আর গ্রোথ কমন, মানে সবগুলাতে 0 আর গ্রোথ আছে, তাহলে নাই কোনটা, পপুলেশন আছে কোনটায়, দেখো এই যে 1 নম্বরে পপুলেশন আছে, তার মানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 0 পপুলেশন সেন্টার, 0 পপুলেশন সেন্টার। ওকে, একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখাতে পরিবর্তন ঘটে না, কোনটাতে ঘটে না বলো? কোনটা হয় না? দেখি কে কি বলছো। 44-এর ক, দাম স্তর বৃদ্ধি পেলে, পার্শ্ববর্তী দেশের দাম স্তর বৃদ্ধি পেলে কি হয়? আর কে কি বলতো দেখি। আচ্ছা, পার্শ্ববর্তী দেশের দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাতে পরিবর্তন ঘটে না। এখন এটা কি, এটাতে যদি আমরা অবসরের বয়স সীমা বৃদ্ধি করি তাহলে কি, তাহলে কিন্তু আমার ঘটে। এখন দেখো, যুক্তিবিদ জেএস মিলের মতে কোনটি প্রাকৃত আরোহ? আমরা আগেও বলছি জেএস মিল কি বলছে, জেএস মিল বলছে যেগুলো অবৈজ্ঞানিক আরোহ সেগুলো কি প্রাকৃতিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহকে কি বলছি, প্রাকৃতিক আরোহ বলছি। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? জাতীয় বাজেটের উপাদান নয় কোনটা বলো? জাতীয় বাজেটের উপাদান নয় কোনটা? জাতীয় বাজেটের উপাদান নয় হচ্ছে আমার লাভ। লাভ কি, লাভ হচ্ছে জাতীয় বাজেটের উপাদান নয়। ওকে, নেক্সট প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞার্থ প্রদানকারী হচ্ছেন কে? রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সংজ্ঞার্থক কে বলো এটা? আচ্ছা, রাজনৈতিক, দেখি তোমরা কে কি উত্তর দিচ্ছ। একজন বলছো 45D। আচ্ছা, আচ্ছা, এটা হবে প্লেটো। ওকে, বই কোন ধরনের সংস্কৃতি? বই হচ্ছে আমার বস্তুগত নাকি অবস্তুগত বলো? বই কোন ধরনের সংস্কৃতি? বই হচ্ছে আমার অবস্তুগত নাকি বস্তুগত সংস্কৃতি? বই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। ওকে, এটা খ নাম্বার হবে। খ নাম্বার যারা যারা বলছো তারা সঠিক। প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটা? প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটা? জামদানি,
নাকি ইলিশ মাছ, নাকি টাঙ্গাইল শাড়ি হবে ঢাকাই শাড়ি? প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা গ্লোবাল, এটা হচ্ছে জামদানি শাড়ি। কোনটি পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? কোনটি পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে বলো? পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি কি, এটাকে বলি। এটা হচ্ছে ধরো হাঁটার গতিতে তোমার হাঁটার গতিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে সেটাকে কি বলি? পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি। তাহলে হাঁটার গতিতে মুদ্রাস্ফীতি কি হবে? 8%। সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? এটা হচ্ছে লর্ড ডালহাউসির আমলে সত্য বিলোপ নীতি প্রণীত হয়। ওকে। একই এলাকা ও সম মানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে কি গঠিত হয়? একই এলাকা ও সম মানসিকতা, ধরো আমার যে ফ্রেন্ড আছে সেও মুসলিম, আমিও মুসলিম, তাহলে একই এলাকা এবং সমমানসিকতা যখন হচ্ছে তখন আমাদের দুইজনে মুসলমান মিলে আমরা কি একটা মুসলমান সম্প্রদায় গঠিত করব বা হিন্দু সম্প্রদায় গঠিত করব। অর্থাৎ আমার মন এবং তার মনের যে মিল, সেই মিলটাকে কি করব? তখন আমরা একটা নতুন গোষ্ঠী বা সম্প্রদায় তৈরি করব। এখন এখানে গোষ্ঠী তৈরি হবে না, কারণ কি গোষ্ঠী হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেটা হয় সেটা হচ্ছে একটা বৃহৎ অংশ, সেটাকে গোষ্ঠী বলে। আর সম্প্রদায় হচ্ছে সেই অংশ যেখানে শুধু একই মানসিকতার বা একই ধরনের মানুষ কিন্তু থাকবে। ওকে, নেক্সট, ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? কুকি কোন অঞ্চলে বাস করে? কুকি হচ্ছে কক্সবাজারে বসবাস করে। কোথায়? কক্সবাজারে বসবাস করে। কে সর্বপ্রথম ব্লু ইকোনমির কথা ধারণা দেন? ব্লু ইকোনমি সম্পর্কে, ব্লু ইকোনমি কি? ব্লু ইকোনমি হচ্ছে আমার সমুদ্র অর্থনীতি, সেটাকে আমরা বলছি ব্লু ইকোনমি। তাহলে সর্বপ্রথম ব্লু ইকোনমি সম্পর্কে ধারণা দেন আমার ডক্টর অমর্ত্য সেন। ডক্টর অমর্ত্য সেন কে? উপমহাদেশের সর্বপ্রথম নোবেল বিজয়ী। উপমহাদেশের সর্বপ্রথম সর্বপ্রথম বাঙালি অর্থনীতিতে নোবেল জয়ী ব্যক্তি। এর আগে দেখা যেত যে বেশিরভাগ কি যুক্তরাষ্ট্র ওইদিকে পাইতো, কিন্তু ইনি প্রথম যিনি কি অর্থনীতিতে নোবেল পাইছেন। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়? মনে রাখবা যে এইরকম যত কাহিনী ঘটছে সবগুলাই 15তম সংশোধনীতে ঘটছে। কোন সংশোধনী? এইরকম যত কাহিনী আছে সবগুলাই 15তম সংশোধনীতে হয়েছে। 15তম সংশোধনী। আমি যদি একটু সংশোধনী নিয়ে কথা বলতে চাই, আমাদের সংশোধনীর সংখ্যা কয়টি সেটা আগে মাথায় রাখতে হবে। সংশোধনীর সংখ্যা কতটি? সংশোধনীর সংখ্যা হচ্ছে আমার 17টি। কয়টি? 17টি। তার মধ্যে কতটি সংশোধনী বাতিল করা হয় এই জিনিসটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। বাতিল করা হয়। আর একটা যেটাতে প্রশ্ন আসতে পারে সংবিধানের সংশোধনী রিলেটেড, সেটা হচ্ছে তোমার কোন কোন সংশোধনী পরস্পরের বিপরীত। কি বলা হচ্ছে? কোন কোন সংশোধনী পরস্পরের বিপরীত। অর্থাৎ পরস্পরের বিপরীত যে সমস্ত সংশোধনী আছে সেগুলোকে কি বলছি? সেগুলোকে আমরা বলছি এখানে কোন কোন সংশোধনী পরস্পরের বিপরীত। যেমন আমরা হচ্ছে একটাতে দেখি কি এক সংশোধনী করা হয়েছে, সেটা কি মন্ত্রী পরিষদ শাসিত, এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আর একটা সংশোধনীতে কি ছিল? রাষ্ট্রপতি শাসিত। তাহলে এই যে রাষ্ট্রপতি শাসিত আর মন্ত্রী পরিষদ শাসিত, এই দুটা কি পরস্পরের বিপরীত? এই দুটা হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে এই যে বিপরীত, তাহলে এই বিপরীতটা কি হবে? তখন বিপরীতটা হবে তোমার মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে। অর্থাৎ
একজন বলছে রাষ্ট্র চালাবে মন্ত্রী পরিষদ সরকার, যারা মন্ত্রী গঠন করবে সেই ফর্মুলায়, আর একজন বলছে যারা রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেই ফর্মুলা। তাহলে এখানে দুই ধরনের হচ্ছে, একটা মন্ত্রী পরিষদ হচ্ছে, একজন রাষ্ট্রপতি হচ্ছে। তাহলে পরস্পরের বিপরীত কোনটা? এই তোমার হচ্ছে এই দুটো সংশোধনী, তাহলে এখানে তোমার ওই দুটো সংশোধনী মুখস্থ করতে হবে। তাহলে দেখো সংবিধানের কততম সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর 7 মার্চের ভাষণকে সংবিধানের স্বীকৃতি হিসাবে দেওয়া হয়? এটা হচ্ছে 15তম। আই হোপ 15তম সংশোধনী যেটা আছে সেটাও আশা করছি বাতিল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সো এই হচ্ছে আমাদের, যেহেতু আমাদের 55টা বা 60টা প্রশ্নের আনসার করতে হয়, আমাদের যতগুলো প্রশ্নের আনসার করতে হবে, আমরা ততগুলো প্রশ্নের সমন্বয়ে আমরা জিএসটি প্ল্যানটা সাজাইছি। সো আশা করছি তোমাদের কার কেমন ক্লাস কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানাবা। আশা করছি সকলেই আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব, এবং আগামী 2 তারিখে আমাদের যে জিএসটি পরীক্ষা, ইনশাআল্লাহ সকলের জিএসটি পরীক্ষা ভালো হবে। সো ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং জিএসটি পরীক্ষার আগে তোমাদের সাথে আমার এটাই লাস্ট ক্লাস। সো দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। একটা সিগনেচার মেরে দিই। 28/4/25।